শুরুতে আমরা জানতে হবে যে ফিজিবিলিটি জিনিসটা কি। ফিজিবিলিটি জিনিসটা হচ্ছে শুরুতেই আমি যদি কোনো একটা জিনিস করতে চাই, সেই জিনিসটা আদৌ করা পসিবল হবে কি না, বা কিছু কিছু জিনিসের আমি যদি কনসিডারেশনে নিয়ে আসি যেটা শেষ পর্যন্ত করা সম্ভব হবে কিনা, এরকম যদি আমি চিন্তাধারা রাখি, তাহলে সেই জিনিসটাকে বলা হলো ফিজিবিলিটি। আমাকে ফিজিবিলিটির মাধ্যমে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা প্রোডাক্টের কাজ যদি আমি শুরু করি, সেটা ফিজিবিলিটি স্টাডি করা হলে সেই প্ল্যানটা সাকসেসফুল করা যায়, প্রপারলি সেটা এক্সিকিউট করা যায়। কারণ কি? কারণ এই ফিজিবিলিটি স্টাডি আপনাকে কিছু কিছু জিনিসের ইনফরমেশান দিবে। সেটা হচ্ছে আপনার রিসোর্স কেমন, সেই রিসোর্সটাকে আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন সেটা বোঝাবে। আপনি যে টেকনোলজিটা ইউজ করছেন সেই টেকনোলজিটা প্রপারলি আপনার বিজনেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা সম্বন্ধে ধারণা দিবে। আপনি যে একটা টাইম ফ্রেমের মধ্যে কাজ করবেন, সেই টাইম ফ্রেমের মধ্যে কাজটা আদৌ শেষ করা পসিবল কিনা। আর ফাইনালি আপনার যে একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে কাজ করতে হবে, কারণ আপনি একা নিশ্চয়ই কোনো একটা বিজনেস নিয়ে কাজ করবেন না, আপনার একটা পুরো টিম কাজ করবে। সেই টিমের রিমুনারেশন দেওয়ার পরেও আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন কিনা, সব কিছু মিলে আপনাকে একটা প্রজেক্ট নিয়ে চিন্তা করতে হবে। তো এই যে রিসোর্স, টেকনোলজি, টাইম, বাজেট সব কিছু নিয়েই হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। তখন আপনার মনে একটাই কোশ্চেন আসবে। সরি, রেকর্ড করতেছেন কি? হ্যাঁ, আমি রেকর্ডিং চালু রাখছি, শুরু থেকে রেকর্ড হচ্ছে এগুলো। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে আমাদের ফিজিবিলিটি স্টাডি করার সময় আমাদের একটা কোশ্চেন অ্যান্সার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্যান দিস প্রজেক্ট বি ডান, মানে এটা আমি এই প্রজেক্টটা করা সম্ভব কিনা, শেষ পর্যন্ত করা সম্ভব কিনা। এই কোশ্চেনে যদি আমি অ্যান্সার বের করতে চাই, তখনই চলে আসবে কিন্তু রিসোর্স নিয়ে কথা, টেকনোলজি নিয়ে কথা, টাইম এবং বাজেট। ঠিক আছে, যদি আমরা কয়েকটা এক্সাম্পল চিন্তা করি, যে একটা যদি কোম্পানি একটা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম নিয়ে কাজ করতে যাচ্ছে, সেটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, এখন সেটার জন্য তাদের ফিজিবিলিটি স্টাডি কেমন হতে পারে, ঠিক সেম আপনারা যে কোনো বিজনেসের ক্ষেত্রে যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে তার যেই টেকনোলজিগুলো সে ইউজ করছে তার আইটি ফার্মে, সেটা হচ্ছে ক্লাউড সাপোর্ট দেবে কি না, তার প্রপার বাজেট আছে কি না, তার যে এমপ্লয়িরা আছে উইথাউট ট্রেনিংয়ে কেমন পারফর্ম করবে, বা সেটার সিস্টেমের সাথে যদি তাদের ট্রেনিংও দেওয়া হয়, সেই সিস্টেমের সাথে তারা কীভাবে অ্যাডাপ্ট করতে পারবে, এই জিনিসগুলো ফিজিবিলিটি স্টাডিতে চিন্তা করবে। ঠিক আছে, এরপরে ডিসিশন আসে লাস্টে, এইগুলো সব অ্যানালাইসিস করার পরে যে প্রজেক্টটা ফিজিবল কিনা, আদৌ করা সম্ভব কিনা। এখন এই ফিজিবিলিটিটা আমি কী কী জিনিসের উপরে ফিজিবিলিটিটা চিন্তা করছি সেই হিসাবে আবার টাইপস করা আছে ফিজিবিলিটির। একটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি, ইকোনমিক অর ফিনান্সিয়াল ফিজিবিলিটি, অপারেশনাল ফিজিবিলিটি, লিগাল ফিজিবিলিটি। ঠিক আছে, তো টেকনিক্যাল ফিজিবিলিটি বোঝাবে যে আমি যেই টেকনোলজিগুলো ইউজ করব, যে টুলসগুলো ইউজ করবো, সেগুলো আমার বিজনেস কেসের জন্য সাপোর্টিভ কিনা। তারপরে হচ্ছে ইকোনমিক্যাল বা ফিনান্সিয়াল যদি চিন্তা করি, এটা চলে আসবে হচ্ছে যে বাজেটের কথাটা, যে আমি যেই বাজেট নিয়ে প্রজেক্টটা শুরু করতে যাচ্ছি, সেটা প্রপারলি আমি আমার এমপ্লয়ীদের স্যালারি দিয়ে, তারপরে হচ্ছে অ্যানুয়ালি একটা প্রফিট, সব কিছু চিন্তা করে আমার জন্য এটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল কিনা, আদৌ করা সম্ভব হবে কিনা, এটা চিন্তা করতে হবে। অপারেশনাল ফিজিবিলিটি বোঝাবে যে পুরোপুরি যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমের যারা এমপ্লয়িরা আছে বা অর্গানাইজেশনের সাথে জড়িত যেই মানুষগুলো আছে, যে টিমে যারা কাজ করছে, তারা প্রত্যেকেই সেই সিস্টেমের সাথে সহজে অ্যাডাপ্ট করে নিতে পারছে কিনা। এমন অনেক মানতান্তর আমলে মানুষজন থাকবে, তারা দেখা যাবে যে যেটাতে তারা অভ্যস্ত হয়ে গেছে সেটা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে তারা আর অ্যাডজাস্ট করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ঠিক আছে, তো আমার অর্গানাইজেশনে যারা থাকবে, সেসব এমপ্লয়িরা নতুন যে সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হচ্ছে সেটার সাথে তারা কত সহজে অ্যাডাপ্ট করে নিচ্ছে, বা সেটা অ্যাডাপ্ট করার জন্য তাদের জন্য কী ব্যবস্থা রাখা হচ্ছে, সেটা হতে পারে ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ, বিভিন্ন কিছু, সেটা আমি সাপোর্ট দিতে পারবো কিনা, এটাকে বলা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি। আর লাস্টে হচ্ছে লিগাল ফিজিবিলিটি, যে আমাদের বিভিন্ন রকম একটা যদি কান্ট্রির কথা চিন্তা করি, সেখানে অনেক রুলস রেগুলেশনস থাকে, অনেক রকম ইমপ্লিমেন্ট করা হয়, সেগুলোর সাথে এমন কোনো প্রজেক্ট করা যাবে না
যেগুলো এই ল কিংবা রুলসের সাথে সাংঘর্ষিক হয়, প্রাইভেসি রেগুলেশনসের সাথে সাংঘর্ষিক হয়। সুতরাং এই জিনিসগুলো আমাকে চিন্তা করতে হবে: টেকনিক্যাল ফিজিবিলিটি, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি, অপারেশনাল ফিজিবিলিটি অ্যান্ড লিগাল ফিজিবিলিটি। এখানে হচ্ছে আরেকটা এক্সাম্পল আকারে দেখানো হচ্ছে, যদি একটা স্কুলের কথা আমি চিন্তা করি, সেখানে যদি অনলাইন স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে যদি ইমপ্লিমেন্ট করতে চায়, সেখানে ফিজিবিলিটি স্টাডি কী কী জিনিস দেখতে পারে। শুরুতেই তাকে তো ওই যে টেকনিক্যাল ফিজিবিলিটি, ইকোনমিক ফিজিবিলিটি, অপারেশনাল, লিগাল, এই জিনিসগুলোকে চিন্তা করে আসতে হবে। তো শুরুতেই হচ্ছে যারা স্কুলের যারা অথর থাকবে, তাদের যেই অথরিটি যারা আছে, তারপরে কারেসপন্ডিং বডি যারা আছে, তারা কী কী চিন্তা করবে ফিজিবিলিটি স্টাডির সময়। টেকনিক্যাল ফিজিবিলিটি নিয়ে কাজ করার সময় তারা চিন্তা করবে যে বর্তমানে স্কুলের যে আইটি ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটা আদৌ অনলাইনে সাপোর্ট দিতে পারবে কিনা। যদি কোনো টিচার অনলাইনে অফিসে বসে ক্লাস নিতে চায়, সেই ব্যবস্থা স্কুলে আছে কিনা সেটা হচ্ছে এখানে চিন্তা করতে হবে, যেটা পড়বে হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে। এরপরে যদি আমরা চিন্তা করি যে ইকোনমিক ফিজিবিলিটি, সেটা কি, সেটা হচ্ছে যে এই যে অনলাইন স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমি করতে যাচ্ছি, সেটার জন্য ওই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার জন্য যে কস্টটা হবে, যে খরচটা হবে, সেই খরচটা আমাকে যে বাজেটটা দেওয়া হয়েছে সেটার মধ্যে করা সম্ভব কিনা সেটা। এরপরে হচ্ছে যেই টিচার বা স্টাফ কিংবা স্টুডেন্টও হইতে পারে, এই যে নতুন একটা পদ্ধতি নিয়ে আসা হচ্ছে সেটার সাথে কতটুকু তারা ইফেক্টিভ হবে, কতটা সাপোর্টিভ হবে, কতটা সহজে তারা এই জিনিসগুলো শিখতে পারবে, ব্যবহার করতে পারবে, এটাকে বলা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি। আর লাস্ট লিগাল ফিজিবিলিটি হবে যে এই যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেখানে কোনো স্টুডেন্ট কিংবা কোনো টিচার তাদের কোনো প্রাইভেসি নষ্ট হবে কিনা, কোনো প্রাইভেসি নষ্টর কোনো ভায়োলেশন হওয়ার কোনো সুযোগ আছে কিনা, এই জিনিসগুলো তারা চিন্তা করতে হবে। এখন আমরা যে অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করি, সেটার মাধ্যমে যদি দেখা যায় যে কোনোভাবে ডাটা প্রাইভেসিগুলো নষ্ট হচ্ছে, তখন দেখা যাবে যে এই সিস্টেমগুলো অ্যাডাপ্ট করাটা খুব একটা সুবিধাজনক হবে না। বর্তমানে যেহেতু হচ্ছে না, সুতরাং আমরা ইউজ করতে পারছি। এই দিক চিন্তা করে আমরা একটা কনক্লুশন আসতে পারি যে প্রজেক্টটা ফিজিবল, মানে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। ঠিক একইভাবে যদি একটা কোম্পানি যদি চিন্তা করে যে একটা অনলাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম মানে কি, যে তারা যে বিভিন্ন রকম জিনিস যে আদান প্রদানগুলো করছে, সেগুলোকে আমি যদি অনলাইনের মাধ্যমে ম্যানেজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ফিজিবিলিটিটা কীভাবে চিন্তা করতে হতে পারে। যদি টেকনিক্যাল ফিজিবিলিটির কথা চিন্তা করি, ঠিক সেম আমরা যেমন স্কুলের ক্ষেত্রে দেখলাম, এখানেও যে আইটি ইনফ্রাস্ট্রাকচারটা সাপোর্টিভ কিনা সেটা চেক দিবে। এরপরে হচ্ছে ইকোনমিক, যদি আমরা চিন্তা করি যে তার টোটাল কস্ট $50,000 ক্ষেত্রে, তাহলে সেটা যদি এমন হয় যে ইকোনমিক ফিজিবিলিটি আরেকভাবে এখানে চিন্তা করা যায়, সেটা হচ্ছে যে আমার ইমপ্লিমেন্ট করতে অনেক বেশি টাকা লাগছে, ঠিক আছে, কিন্তু এটা বাৎসরিক আমাকে সেভ করছে আরও বেশি টাকা, এটাও এক ধরনের ইকোনমিক ফিজিবিলিটি। যেমনটা যে আমি নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে সেটা কাজ শেষ করতে পারবো কিনা, এটাও এক ধরনের ইকোনমিক ফিজিবিলিটির চিন্তা। 2, আমি ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে, আমার একটা কস্ট চলে যাচ্ছে, প্রোডাকশন কস্ট, কিন্তু এরপরে আমি যে প্রফিটটা নিয়ে আসতে পারবো, কিংবা অন্য একটা সিস্টেমের সাথে কম্পেয়ার করলে যদি এই সিস্টেমে আমার যেই সেভিংসটা হচ্ছে সেটা যদি আগের তুলনায় ইনক্রিজ করে, তাও কিন্তু ইকোনমিক ফিজিবিলিটির মধ্যে পড়বে। যেমনটা এখানে বলা হচ্ছে যে আমার কোনো একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে কস্ট হচ্ছে $50,000, কিন্তু এটা সেভ করছে $70,000 অ্যানুয়ালি। সুতরাং এটা কিন্তু আমাকে একটা লাভ দিচ্ছে প্রতি বছরে, মানে 1 বছরের মধ্যেই $20,000 আমি হচ্ছে লাভ করে ফেলতে পারছি। সুতরাং এটা ইকোনমিক্যালি ফিজিবল। তারপরে নতুন যে একটা সিস্টেম আমি দাঁড় করাচ্ছি, সেই অনুযায়ী যারা এমপ্লয়ি থাকবে, সেই এমপ্লয়িদের আমাকে কী করতে হবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তো এটা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি। এরপরে লিগ্যাল ফিজিবিলিটি হচ্ছে ডাটাগুলো যেন কখনোই প্রোটেক্টেড অবস্থায় থাকে, সবসময় কোনো রেগুলেশন যেন ব্রেক না করে। যদি এগুলো সব সম্ভব হয়, তখনই প্রজেক্টটা ফিজিবল হবে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে বিজনেস কেসের রিস্ক। ঠিক আছে, তো প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিস্ক জিনিসটা হচ্ছে, যদি আপনি বিজনেসের যে কোনো কিছুই চিন্তা করেন, প্রত্যেকটা বিজনেস একটা রিস্ক। ঠিক আছে, সুতরাং বিজনেস আর রিস্ক খুব পাশাপাশি দুইটা ওয়ার্ড।
মানে বিজনেস করতে গেলে রিস্ক আসবেই এবং এটা মাথায় নিয়ে বিজনেসে নামতে হয়। তো এই রিস্ক বলতে আসলে কী বোঝাবে? রিস্ক বলতে বোঝাবে হচ্ছে যে আপনার বিজনেসের ক্ষেত্রে আনসার্টেন একটা ইভেন্ট ঘটার কোনো একটা সম্ভাবনা। ঠিক আছে, মানে আপনি যেটা নিয়ে কোনো প্রস্তুতি ছিল না সেটা যদি ঘটে যায়, সেই জিনিসটাকে বলা হচ্ছে রিস্ক। মানে এবং অবশ্যই আপনার প্রজেক্টের যে একটা ভিশন ছিল, মিশন ছিল, অবজেক্টিভ ছিল, সেটাতে একটা নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলবে এই আনসার্টেন ইভেন্টটা। মানে একটা আনসার্টেন ইভেন্টের পসিবিলিটি যেটা আপনার প্রজেক্টের অবজেক্টিভের উপরে নেগেটিভলি একটা ইম্প্যাক্ট ফেলবে, সেটা হচ্ছে রিস্ক। এখন এই রিস্কটা কতভাবে আসতে পারে? সেটা আসতে পারে হচ্ছে আপনার কস্টের উপর, ইকোনমিক্যালি একটা রিস্ক আসতে পারে। আপনার যেই প্রজেক্ট কোয়ালিটি, সেই কোয়ালিটির উপর একটা রিস্ক আসতে পারে। ঠিক আছে, তো আবার হচ্ছে যদি আপনার ওই অপারেশনালের কথা চিন্তা করি, সেই অপারেশনাল দেখা গেলো যে আপনি প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারছেন না, আপনার এমপ্লয়ি নিয়ে আপনি সমস্যায় পড়ে গেলেন, হঠাৎ করে সব এমপ্লয় আপনার চেঞ্জ করা লাগতে পারে, সেটাও এক ধরনের রিস্ক। ঠিক আছে, কারণ অনেকগুলো এমপ্লয়ি এই সিস্টেমের সাথে, নতুন সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করতে পারছে না। তো এই জিনিসগুলো হচ্ছে একটা রিস্ক কেস। তো রিস্ক আসলে সেই জিনিসটা কী করতে হবে, যে এটা একটা পটেনশিয়াল প্রবলেম চিন্তা করে সেটাকে ম্যানেজ করে চিন্তা করতে হতে পারে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। শুরুতে ধরুন যে একটা ডেভেলপমেন্ট টিম তারা কী করছে, যে একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করার চেষ্টা করছে। তো এখানে রিস্ক কী এরকম হতে পারে? এখন এই মোবাইল যে অ্যাপটা আছে, সেই মোবাইল অ্যাপের যেগুলো কি ফিচার্স, মানে মেইনলি মোবাইল অ্যাপসটা যে কাজগুলো করে, সেগুলো কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যে কাজ করছে না। মানে হচ্ছে কিছু কিছু ডিভাইসে কাজ করছে, কিছু কিছু ডিভাইসে কাজ করছে না। কম্প্যাটিবিলিটি ইস্যুস বলতে এরকমটা বোঝে যে ধরেন এরকম হচ্ছে যে কিছু কিছু ডিভাইস, ধরেন আপনার যে ট্যাব সেখানে কাজ করছে, ডেস্কটপে কাজ করছে না, ফোনে কাজ করছে, অন্য কোনো ডিভাইসে কাজ করছে না, এরকম একটা ব্যাপার চলে আসতে পারে। তো এরকম যদি হয় তাহলে সেটা কী হবে, সেই রিস্কটাকে আমাকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে তো সেটাকে আবার ডেভেলপের ব্যবস্থা করতে হবে। তো এরকম যদি হয় তখন ওই টিমটা কী করে, যে এই যে রিস্ক একটা আছে সেই রিস্কটা মিনিমাইজ করার চেষ্টা করে, কমানোর চেষ্টা করে। কীভাবে? ওই যে বিভিন্ন রকম যে টেস্ট ইঞ্জিনিয়াররা থাকে, তারা হচ্ছে এই জিনিসগুলো বারবার টেস্ট করে দেখে যে জিনিসগুলো, যে ফিচার্সগুলো কাজ করছে না সেটা বিভিন্ন ডিভাইসে নিয়ে নিয়ে সেটা একবার চেক করে করে দেখে, মাল্টিপল ডিভাইসে সেগুলো নিয়ে ডিপ্লয় করে করে দেখে যে কাজ হচ্ছে কি না। তো এটাতে আরও কী সমস্যা হতে পারে, যে আপনার প্রজেক্টের যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ছিল, সেই টাইম ফ্রেমটা ডিলে করে যেতে পারে। আপনার যে কস্টটা ছিল সেই কস্টটাও ইনক্রিজ করতে পারে, প্রোডাকশন কস্টটা বেড়ে যাবে এটার জন্য। এই হচ্ছে আপনার রিস্ক কেস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে, যা অনেকগুলো যে প্রজেক্ট করা হয় দেখা যায় যে থার্ড পার্টি এপিআইগুলো ইউজ করে, বিভিন্ন কাজেই থার্ড পার্টি এপিআইগুলো ইউজ করে। তো এটা যদি কোনো কারণে আনঅ্যাভেলেবল হয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো এটার ক্ষেত্রে দেখা যাবে যে প্রজেক্টটার যে নির্দিষ্ট শিডিউল সেটা ডিলে করে যাবে। আবার হচ্ছে এরকম কী হতে পারে, যে রিস্ক মিটিগেশনের জন্য যে টিমগুলো থাকবে, সেই টিমগুলো যে আগে যে একটা থার্ড পার্টি এপিআই ইউজ করছিল, তারপরে দেখা গেলো যে অন্য কোনো একটা থার্ড পার্টি এপিআইগুলো ইউজ করে সেটা একটা ব্যাকআপ হিসেবে রাখার চেষ্টা করবে, চিন্তা করবে। ঠিক আছে, যাতে রিস্কটা কমে, কোনো কারণে ব্যবহার করা নাও যেতে পারে বা সেটা সাপোর্ট নাও দিতে পারে, তখন আমি কি ব্যাকআপ চিন্তা করছি। ঠিক আছে, আগে থেকে এগুলো চিন্তা করে রাখতে হবে রিস্ক কেসগুলো। তো মেন পয়েন্টটা হচ্ছে রিস্ক আপনার সবসময় আনসার্টেন, যে কোনো সময় হতে পারে, তবে তার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং রিস্ক যদি হয়ে যায় সেটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, সেটা প্রপারলি অ্যানালাইজ করতে হবে, এবং সেটার একটা ইম্প্যাক্ট তো পড়বেই অবজেক্টিভের উপরে, সেই ইম্প্যাক্টটা রিডিউস করার চেষ্টা করতে হবে। এর জন্য প্রপার প্ল্যানিং দরকার, তাহলে অ্যাভয়েড করা যাবে, মিটিগেট করা যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে যে আমরা যদি সফটওয়্যার সিলেকশন অ্যান্ড অ্যাপ্রুভাল করতে চাই তখন কী করতে হয়। নর্মালি যদি আমরা হচ্ছে কোনো একটা সফটওয়্যার, মানে আইটি প্রজেক্ট যদি আমরা সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে কী কী জিনিস চিন্তা করতে হতে হবে। তো এখানে দেখেন একটা জিনিস বলা হচ্ছে যে যেই প্রজেক্টটা নেওয়া হবে, প্রজেক্টটার দেখতে হবে যে ফান্ডিংটা কেমন নিচ্ছে এবং কত পিরিয়ডের জন্য নিচ্ছে, এটা কি 4 মাসের জন্য কিংবা 6 মাসের জন্য নাকি এক বছরের জন্য। এই প্রজেক্টটা যে ফান্ড নিচ্ছে সেটা
কতটুকু পিরিয়ডের জন্য কাজ করবে সেটা চিন্তা করতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনি এমপ্লয়ীদের কাজ করাই নেবেন, ঠিক আছে? সেই অনুযায়ী ফান্ডিংটা প্রপার কিনে এটা চিন্তা করতে হবে। এরপরে হচ্ছে যে অর্গানাইজেশনটা থাকে, সেই অর্গানাইজেশনটা একটা স্ক্রিনিং করে, ইনিশিয়াল স্ক্রিনিং। যে আমরা শুরুতেই যেই বিজনেস কেসগুলো আগে দেখে আসছি সেটার সাথে দেখে যে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো বা হচ্ছে বিজনেস কেস আগে যেগুলো দেখে আসছি সেগুলোর সাথে দেখে যে আমাদের একটা প্রজেক্ট যে করব বা একটা প্রোডাক্ট যে ডেভেলপ করব সেটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট অর্গানাইজেশনে তো রেপুটেশন নির্ভর করে তো তার প্রোডাক্টের উপরে। এখন যেমন তেমন প্রজেক্ট তো রেডি করলে হবে না, সেই অনুযায়ী প্রজেক্টটা ঠিক মতন হচ্ছে কি না, মানে প্রপার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে কি না এটার একটা ইনিশিয়াল চেক দেয়, ঠিক আছে? ওকে, এরপরে যখন এই ইনিশিয়াল স্ক্রিনিং হয়ে যায় তারপরে এই জিনিসটা চলে যায় হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট কমিটির কাছে। তারা জিনিসটা দেখে যে আমার এটাকে আদৌ অ্যাপ্রুভাল দেওয়া যাবে কি না, আর যদি অ্যাপ্রুভাল দেওয়া যায় তাহলে তাদের জন্য যেই সাপোর্ট দিতে হবে, রিসোর্সগুলোকে দিতে হবে। ধরেন এরকম হতে পারে যে তাদের জন্য আলাদা করে কিছু পিসি, ভালো কনফিগারেশনে পিসি অ্যালোকেট করে দিল, ঠিক আছে? তাদের আলাদা বসার রুম করে দিল, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। মানে শুরুতে হচ্ছে ইনিশিয়াল স্ক্রিনিং করার পরে যেটা করা সম্ভব কিনা, এরপরে সিনিয়র ম্যানেজমেন্ট কমিটি এই জিনিসটাকে অ্যাপ্রুভাল দেবে। অ্যাপ্রুভাল হওয়ার পরে অ্যাপ্রুভ প্রজেক্টটা চলে যায় হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজারের কাছে। সে প্রজেক্ট ম্যানেজার একটা হচ্ছে টিম ফর্ম করে, এবং সেই টিম ফর্ম করার সময় এবং সে নিজেই একটা কী করে যে একটা চার্টার তৈরি করে, প্রপার প্ল্যানিং কোড তৈরি করে। মানে শুরুতে একটা টিম ফর্ম করে, টিম ফর্ম করার পরে ওই টিমের কে কোন কাজ করবে এটা ডিস্ট্রিবিউট করে দেয়, কে কোন পর্যন্ত কাজ করবে, প্রতি উইকে কতটুকু কাজ করবে, ঠিক আছে? তো এরকম টাইপের প্রজেক্ট চার্টার একটা থাকে, আর হচ্ছে ডিটেল প্ল্যান কতটুকু পর্যন্ত কাজ করবে, স্ক্রাম অ্যাক্টিভিটিসের মতন এই জিনিসগুলো, এবং প্রতিদিন হচ্ছে কতটুকু কাজ করছে, কতটুকু বাকি থাকছে, এগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাছে ডেইলি রিপোর্ট করতে হবে। এখানে দেখেন যে আমি যে প্রজেক্ট সিলেকশন করতে হবে, সেই প্রজেক্ট সিলেকশনটা আবার কিছু কিছু টাইপের আছে। মানে প্রজেক্ট সিলেকশন ডিসিশন যে নেওয়া হবে সেই ডিসিশনটা কিসের উপরে বেস করে নেওয়া হবে, নির্দিষ্ট কিছু গোলস এবং স্ট্র্যাটেজির উপরে মেনটেন করা হবে, ঠিক আছে? এবং একটা অর্গানাইজেশনের জন্য যেন প্রোডাক্টটা একটা ব্র্যান্ড ভ্যালু নিয়ে আসে, ঠিক আছে? মানে একটা ধরেন যে আড়ংগুলো আছে বা আড়ংয়ের মতন অন্যান্য যেই 12 ইনফিনিটি, রিসম্যান, ক্যাটসাই, এইগুলো যেগুলো আছে, তো এই জিনিসগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করার সময় তাদের নিজেদের ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করে, যে কাস্টমার রিভিউ ভালো বলে তো তারা আজকে এইরকম ব্র্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম প্রোডাকশনের করার সময় তাদের চিন্তা করতে হবে আমার প্রোডাক্টটা যেন আমাদের অর্গানাইজেশনের জিনিস যেই একটা স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে। কী কী জিনিস হচ্ছে তারা চিন্তা করে, ডিফারেন্ট টাইপস অফ ইম্প্যাক্ট, এক ট্যানজেবল, ইনট্যানজেবল ইফেক্টস অফ অল লেভেলস। সেটা কী কীরকম? ট্যানজেবল জিনিসটা বোঝাবে হচ্ছে যেমন এমন প্রজেক্টগুলো আমাকে সিলেক্ট করতে হবে যেগুলো আমার অর্থ সম্পদ, মানে টাকা পয়সা আর হচ্ছে সময় দুটাকে সেভ করবে। যেগুলো হচ্ছে ট্যানজেবল বলতে বোঝানো হচ্ছে যেগুলো হচ্ছে আপনার পরিমাপ করা সম্ভব, এরকম টাইপের। ইনটেনজিবল জিনিসটা হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, এমপ্লয়ি মোরাল, মানে জিনিসটা হচ্ছে যে আমার যে কর্মচারীরা আছে তাদের নীতি নৈতিকতা কীরকম, তাদের কাজের প্রতি স্পৃহা কেমন, তাদের ডেডিকেশন লেভেলটা কেমন, এটা তো আমি কোয়ান্টিফাই করতে পারবো না, কোনো কিছুতে মেজার করতে পারবো না, জাস্ট বুঝতে পারবো তাদের এই চাহিদাটা কীরকম। ঠিক সিমিলারলি কাস্টমার স্যাটিসফ্যাকশন আমি মাপার কোনো মেশিন নেই, সেটা আমি কোনো কিছুতে মেজার করতে পারবো না, কিন্তু আমি জাস্ট কথা বলে বুঝতে পারবো সে কতটা স্যাটিসফাইড। এই জিনিসগুলোকে বলা হচ্ছে ইনটেনজিবল। তো এই সব কিছু মিলে তারপরে হচ্ছে আমাদের যে টিম কাজ করবে, প্রত্যেকটা টিমের মেম্বাররা কতটা ডেডিকেটেড, বা পুরো হচ্ছে ডিপার্টমেন্ট যেটা আছে ওভারঅল অর্গানাইজেশন। ডিপার্টমেন্ট বলতে যে আমি যে টিমটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দিচ্ছি, যে এরা ডেভেলপমেন্টের কাজ করবে, এরা হচ্ছে টেস্টিংয়ের কাজ করবে, এরা ডিপ্লয়ের কাজ করবে, এরা মেনটেন্যান্সের কাজ করবে। তো এই জিনিসগুলো যে ভাগ করে দিচ্ছে এক একটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট মিলে এটা কিন্তু আবার একটা অর্গানাইজেশন আন্ডারে আছে। তো সব কিছু মিলেই কিন্তু একটা প্রজেক্টকে সিলেক্ট করতে হবে, এই প্রজেক্ট সিলেকশনের ডিসিশনটা নিতে হবে। তো এমন কোনো প্রজেক্ট শুধু আমি সাথে সাথে ডিসিশন নিতে পারি না যেটা হচ্ছে শুধু
একটা নিউ টেকনোলজি নিয়ে আসবে। নিউ টেকনোলজি নিয়ে আসার আগে আমাকে এই জিনিসগুলোকে নিতে হবে, যে আমি ধরেন এমন কোনো একটা জিনিস নিয়ে চলে আসলাম যেটার সাথে ইউজারের পরিচিতি করাটাই অনেক বেশি সময় লেগে যাচ্ছে, বা ওটার সাথে ইউজাররা খুব নেভ ইউজার যারা, তারা দেখা যাচ্ছে যে ওটার সাথে খুব একটা এঙ্গেজড হতে পারছে না। সুতরাং এরকম টাইপের নিউ টেকনোলজি নিয়ে আসলে কিন্তু খুব একটা লাভ হবে না। সুতরাং ইউজাররা কোন জিনিস পছন্দ করে, যারা ক্লায়েন্ট আছে তারা তাদের চাহিদাটা বুঝতে হবে, ঠিক আছে, সেই অনুযায়ী প্রজেক্ট সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে প্রজেক্ট চার্টার। এই প্রজেক্ট চার্টারটা কে রেডি করছিল? যিনি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার ছিলেন, ঠিক আছে। তো এই প্রজেক্ট চার্টার জিনিসটা কি? এটা হচ্ছে একটা ফর্মাল ডকুমেন্টেশন। এই ফর্মাল ডকুমেন্টেশনটা জিনিসটা কি, যে আমি যে একটা প্রজেক্ট শুরু করব তার একটা অথরাইজেশন দিচ্ছে এটা, ঠিক আছে, যে একটা নতুন প্রজেক্ট শুরু করা হবে, এবং এটা অবশ্যই প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকে সে হচ্ছে এটা প্রোভাইড করবে। তো এটার দ্বারা আসলে সে কী বুঝতে পারে? সে বুঝতে পারে যে আমার যে অর্গানাইজেশনটা আছে সে অর্গানাইজেশনের রিসোর্স কীরকম আছে, এবং সে রিসোর্স অনুযায়ী তার আন্ডারে তার সুপারভিশনে যে প্রজেক্ট টিমটা কাজ করবে, একটা প্রজেক্ট পুরোপুরি যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত সেইটা সেই চার্টার অনুযায়ী সে হচ্ছে প্রজেক্ট টিমটাকে গাইড করতে পারবে, ঠিক আছে। আমার ধরেন এরকম একটা রিসোর্স থাকলো যে খুব ভালো ভালো কনফিগারেশন 13টা পিসি আছে। এখন 13টা পিসি আমার যে প্রজেক্ট টিমটা আছে তাদেরকে আমি কীভাবে ডিস্ট্রিবিউট করবো? দেখা গেলো আমাকে সময় দিয়ে রাখছে একটা প্রজেক্ট করার জন্য 6 মাস। এখন এই 6 মাসের মধ্যে ওই প্রজেক্ট টিমের যদি 5 জন লোক থাকে, সেই 5 জন লোকের কে কতটুকু কাজ করবে সেটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আমি 2 উইকস পর পর এই প্রত্যেকটা প্রজেক্টের যেই টিমের যে লোকজন থাকবে তাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেব, ডেইলি স্ক্র্যাম নেব, প্রতিদিন কতটুকু কাজ করলো সেটা জানবো, ঠিক আছে। একটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ থাকবেই, তাকে যতটুকু কাজ টার্গেট দেওয়া হবে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ধরে দেওয়া হয় যে এতটুকু পর্যন্ত তার টার্গেট তাকে ফুলফিল করতে হবে। এই টার্গেটটা পুরোপুরি কখনোই ফুলফিল করবেন এটা প্রজেক্ট ম্যানেজার নিজেও জানে। কতটুকু বাকি থাকলো, কতটুকু সে কাজ করলো, এটা হচ্ছে বের করে নিয়ে আসতে হবে, এটা জানাইতে হবে তাকে, ঠিক আছে। তো এই প্রজেক্ট চার্টার যেটা আছে সেটা হচ্ছে অনেকটা কন্ট্রাক্টের মতো, মানে ওই প্রজেক্ট ম্যানেজারকে এক ধরনের অথরাইজেশন দেয়, মানে হচ্ছে প্রজেক্ট টিমের যারা আছে তাদের কাছ থেকে একটা বন্ড নেওয়ার মতন, কন্ট্রাক্ট করার মতন, যা এর সাথে যে স্টেক হোল্ডাররা আছে সেই প্রত্যেকটা স্টেক হোল্ডারকে প্রপার প্ল্যানিংটা জানানো, কে কতটুকু কাজ করবে সবাই একটা কিছু জানতে পারে। তো এই প্রজেক্ট চার্টারের দরকারটা কি? এই প্রজেক্ট চার্টারের দরকারটা হচ্ছে যে সবাই প্রজেক্টটা সম্বন্ধে জানে, যে এই প্রজেক্টটা যে অথরাইজ হয়েছে এটা যে অফিসিয়ালি একটা কাজ সেটা তারা বুঝতে পারে। এই প্রজেক্টের করার জন্য যে কার কি রোলস থাকবে, কার কি রেসপন্সিবিলিটিস থাকবে সে সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা পায়, এবং প্রজেক্ট সম্বন্ধে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং আসে, সেটার ভিশন কি, মিশন কি, অবজেক্টিভ কি, স্কোপ কি, এখান থেকে সাকসেস করার জন্য কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেই সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। আর পুরো আমার যে প্রজেক্টের লাইফ সাইকেল থাকবে সেই পুরো প্রজেক্টের লাইফ সাইকেল জুড়ে এটা একটা রেফারেন্স ডকুমেন্ট হিসেবে থাকবে, এবং সেটা দেখিয়েই প্রজেক্ট ম্যানেজার তার টিমের মানুষজনকে বলতে হবে যে তোমার এটা রেসপন্সিবিলিটি ছিল, তুমি এই কাজটা করতে পারো না, বা এটা তোমার এই টাইম ফ্রেমের মধ্যে করা উচিত ছিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা কন্ট্রাক্টের মতন। তো এইগুলোই হচ্ছে সেখানে পয়েন্ট আকারে দেখানো হচ্ছে যে ফাংশনালিটিসগুলো কী কী ছিল, ফাংশনগুলো একটা ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে দেখানো হচ্ছে যে এখানে কে কে কাজ করবে, কোন কোন টেকনোলজি কাজ করবে, কোন কোন মেথডে কাজ হবে, প্রসেসগুলো কী হবে। এখানে পুরো প্রজেক্ট প্ল্যানটাকে একটা শর্ট ফর্মে দেখানো হচ্ছে। এখানে প্রত্যেকটা যারা একটা প্রজেক্ট করার জন্য কোনো কোনো জায়গায় স্পন্সর থাকতে পারে, প্রজেক্ট ম্যানেজার থাকবে, টিমের মেম্বার থাকবে, তারপরে হচ্ছে যদি তারা মিটিং করে সেই মিটিং মিনিটসের লোকজন থাকবে, ঠিক আছে, এবং হাই অথরিটির কাছ থেকে বিভিন্ন রকম ডিসিশনগুলো আসবে, কার কী কী রোলস থাকবে সেই জিনিসগুলো এখানে আসবে। আর এখানে হচ্ছে উল্লেখ করা থাকবে যে কার ভূমিকাটা কী রকম থাকবে। আর এটা হচ্ছে অনেকটা কমিটমেন্টের মতন, আমাকে যদি এখানে অ্যাসাইন করে দেওয়া হয় তাহলে আমি সেই কাজটা করতে অনেকটা বাধ্য, যদি আমি সেখানকার এমপ্লয়ি হয়ে থাকি, ঠিক আছে। মানে আমার জন্য কিছু রিসোর্স অ্যালোকেট করা থাকবে,
পাশাপাশি আমাকে সেই কাজগুলো করে দেওয়ার জন্য একটা বাধ্যবাধকতাও থাকবে। এবং যে প্রজেক্ট ম্যানেজার থাকবে সে কী করবে, এখান থেকে বিভিন্ন রকম যে স্কোপগুলো আসবে, বিভিন্ন রকম বাজেট যেগুলো আসবে, সেগুলোকে প্রপারলি কীভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে সে চিন্তা করতে পারবে, যেহেতু এখানে ওভারঅল একটা ট্রেনিং দেওয়া আছে। ওকে, তো একটা যেই প্রজেক্ট চার্টারের কথা বলা হচ্ছে, সেই প্রজেক্ট চার্টারের গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলো কী কী, ঠিক আছে। শুরুতেই হচ্ছে যে একটা প্রজেক্ট আমি নিব, সেই প্রজেক্টের হচ্ছে একটা ইউনিক নেম দিতে হবে, যেন প্রপার একটা নেম হয়। আমি তো একটা ইন্ডাস্ট্রিতে অনেক রকম প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি, সেখানে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা নাম থাকে, ঠিক আছে, এবং প্রজেক্টের ওনারশিপ অনুযায়ী যেন নামগুলো দেওয়া হয়। তারপরে যারা স্টেক হোল্ডার থাকবে তাদের রোলগুলো কী হবে, তারপরে হচ্ছে যারা স্পন্সর যদি থাকে সেই স্পন্সরগুলোর বিভিন্ন রকম ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, ম্যানেজারকে, টিম মেম্বার কারা কারা সেটা সম্বন্ধে একটা উল্লেখ এখানে থাকতে হবে, এবং প্রজেক্টের ডিসক্রিপশন থাকতে হবে যে কেন এই প্রজেক্টটা করছি, ওভারঅল একটা সামারাইজ এখানে থাকবে। এরপরে এখানকার কী কী জিনিস এখানে চলে আসবে এই প্রজেক্টের থেকে, স্কোপগুলো কী কী, সেখানে কী কী জিনিস ইনক্লুড করা থাকবে, কী কী জিনিস এখানে চিন্তা করা হচ্ছে না সেই জিনিসগুলো থাকবে। এখানে কতটুকু টাইম ফ্রেম দেওয়া হচ্ছে, টাইম লাইন কতটুকু, এটার মিশনটা কি, মাইলস্টোন কখন অ্যাচিভ হবে। একটা গোল অ্যাচিভ করতে গেলে বিভিন্ন রকম মাইলস্টোন পার করে করে যেতে হয়, সেই ছোটো ছোটো মাইলস্টোনগুলো কোনটা কোনটাকে আমি সেট করে রাখছি সেটাও এখানে দিতে হবে। টোটাল প্রোডাকশন কস্ট কত হতে পারে, আর কী কী থাকতে পারে, যে হচ্ছে আপনার যে আমি যদি একটা স্ট্যান্ডার্ড ধরে রাখি কোনো একটা প্রজেক্টের জন্য, যে আমার অর্গানাইজেশনের জন্য ব্র্যান্ড ভ্যালু এরকম, তো সেটা একটা মেজারমেন্ট থাকতে পারে যে আমি এরকম হলে জিনিসটাকে আমি একটা প্রপার স্ট্যান্ডার্ড বলতে পারি, ঠিক আছে। সুতরাং কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলতে আমি কী বোঝাচ্ছি, স্ট্যান্ডার্ড আপনার একটা আপেক্ষিক ব্যাপার, ঠিক আছে। আপনার ক্ষেত্রে যেটা স্ট্যান্ডার্ড অন্যজনের ক্ষেত্রে সেটা স্ট্যান্ডার্ড নাও হতে পারে। তো আমি এই চার্টারের মাধ্যমে আমি একটা জিনিসকে বেস ভ্যালু হিসেবে ধরতে পারি যে এতটুকু যদি আমি ফুলফিল করতে পারি তাহলে সেটাকে আমি স্ট্যান্ডার্ড বলতে পারবো, ঠিক আছে। এবং সেটা কত সেটা এখানে উল্লেখ থাকবে, কী টাইপের মানুষ দরকার, কী ধরনের টেকনোলজি দরকার, কী ধরনের ফ্যাসিলিটিস এখানে ইমপ্লিমেন্ট করা হবে, সব কিছু চলে আসবে হচ্ছে এই প্রজেক্ট চার্টারে। এরপর আমরা আগে যে হচ্ছে বিভিন্ন রকম রিস্কের কথা দেখলাম, তারপরে যদি কোনো রুলস রেগুলেশনস দিতে হয়, এই প্রজেক্টের সাথে অন্য কোনো কিছু যদি ডিপেন্ডেন্সি থাকে, ঠিক আছে, তো সব কিছু এখানে উল্লেখ থাকবে। এবং এরপরে হচ্ছে যে এই প্রজেক্ট চলাকালীন যদি বিভিন্ন রকম ইম্প্যাক্ট থাকে, বিভিন্ন রকম অর্গানাইজেশনাল ইম্প্যাক্ট বলতে বোঝানো হচ্ছে যে কোথাও যদি কোনো বাধা চলে আসে কোনোভাবে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো কী কী আসতে পারে সেটা নিয়ে চিন্তা করতে হতে পারে। আর যদি এরকম হয় আউটস্ট্যান্ডিং ইস্যুস কিছু চলে আসতে পারে, যেগুলো হচ্ছে দেখা যাবে যে এগুলো থাকবেই। একটা বিজনেসকে যদি চিন্তা করতে চান কিছু কিছু সমস্যার সাথে নিয়ে আপনাকে কাজ করতে হবে, তো সেগুলো কী জিনিস, সেই ইস্যুসগুলো কী সেটাও মেনশন করে নিয়ে মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এটাও হচ্ছে যেন সবাই যারা স্টেক হোল্ডার্স আছে প্রত্যেকে যেন এই সম্বন্ধে ধারণা রাখে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে একটু আগে যে প্রজেক্ট স্কোপের কথা বলা হলো, সে প্রজেক্ট স্কোপ বলতে কী বোঝাচ্ছে। প্রজেক্ট স্কোপ জিনিসটা হচ্ছে যে আমি যেই কাজগুলো করব সেগুলোর হচ্ছে ডিটেল একটা ডেসক্রিপশান, যেটা কি বলবে সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট থেকে কী জিনিস সাকসেসফুলি বের করে নিয়ে আসা সম্ভব, সাথে ওই প্রজেক্টের বাউন্ডারি কতটুকু, মানে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্তই সেটা প্রজেক্টটা সীমাবদ্ধ, এর বাইরে আর যাবে না, লিমিটেশনস, ঠিক আছে। ওভারঅল লিমিটেশনস হলো এই জিনিসটা। কারণ প্রত্যেকটা প্রজেক্টেরই কিছু না কিছু লিমিটেশনস থাকে, এবং একটা লিমিটেশনস থেকেই নতুন নতুন পদ্ধতিগুলো কিন্তু চলে আসে। নতুন টেকনোলজির কথাও যদি চিন্তা করি, আগের টেকনোলজির লিমিটেশনসের জায়গা চিন্তা করেই কিন্তু এখন নতুন টেকনোলজিগুলো চলে আসে, ঠিক আছে। তো এই যে প্রজেক্ট স্কোপ, সেই প্রজেক্ট স্কোপটা হচ্ছে যে কী কী জিনিস সেখানে ইনক্লুড করা হচ্ছে, কী কী এক্সক্লুড করা হচ্ছে, কী কী জিনিস থাকছে প্রজেক্টের ভিতরে, কী কী জিনিস ইন্ট্রোডিউস করা হবে, কী কী জিনিস সেখানে বাদ যাবে, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে প্রজেক্টের স্কোপ। তো নর্মালি এমন এমন জিনিসগুলো বাদ দেওয়া হয় যেগুলো দেখা যাবে যে ওই প্রজেক্টের জন্য একটু রিস্কি টাইপের, ঠিক আছে, সেগুলোকে এক্সক্লুড করে একটা প্রজেক্ট চিন্তা করা হয়। তো
এখানে দেখেন একটা হচ্ছে এক্সাম্পল দেখানো হচ্ছে প্রজেক্ট স্কোপের একটা এক্সাম্পল। যদি একটা কোম্পানি নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচারকে আপগ্রেড করা হয়, তাহলে ইনক্লুড করছে যে যেহেতু আমরা নেটওয়ার্ক নিয়ে কাজ হচ্ছে, নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, সুতরাং তাদের যে রাউটার আছে, বিভিন্ন রকম সুইচ আছে, হাব থাকতে পারে, বিভিন্ন রকম সার্ভার যেগুলো আছে, সেগুলোকে রিপ্লেস করছে। এরপরে ওয়াইফাই অ্যাক্সেস দিচ্ছে হচ্ছে শুধু এমপ্লয়ের জন্য, যারা অর্গানাইজেশনের জন্য যারা কাজ করছে শুধু তারাই ওয়াইফাইটা অ্যাক্সেস করতে পারবে, মানে অথরাইজড পিপলই শুধু অ্যাক্সেস করতে পারছে। এবং এরপরে কি হলো যে নেটওয়ার্ক মনিটরিং টুলস সেই ওয়াইফাই ইউজ করে অন্য কোথাও ব্রাউজ করছে কি না সেটাও ট্র্যাক করতে পারে। কারণ এই যে ওয়াইফাইয়ের আন্ডারে যারা বিভিন্ন ডিভাইস ইনক্লুড করছে, সেই ডিভাইসগুলো দিয়ে কী কী কোন কোন জায়গায় তারা ব্রাউজ করছে সেটাও দেখা সম্ভব, মনিটর করা সম্ভব। সুতরাং একটা কোম্পানির ক্ষেত্রে তার এমপ্লয়িরা কীভাবে কাজ করছে, কতটুকু তারা অর্গানাইজেশনের জন্য সময় দিচ্ছে, সেটা মনিটর করা খুবই জরুরি। সুতরাং এরকম একটা কাজ কিন্তু করা হয় অনেক সময়। তো এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, একটা জিনিস যে আইটি স্টাফ যারা থাকবে, যারা এটা মনিটর করবে, তাদেরকে প্রপারলি ট্রেন করতে হবে। ঠিক আছে, এখন এক্সক্লুড কী কী জিনিস, যে আমি ল্যাপটপ কম্পিউটার ওই অর্গানাইজেশনের জন্য আছে সেটাকে আমি হচ্ছে তার যে হার্ডওয়্যার সেটাকে আর আপডেট করছি না। তারপরে যে মেনটেন্যান্সের ব্যাপারগুলো আছে সেগুলোকে আমি এক্সক্লুড করে রাখছি, কিন্তু উপরের জিনিসগুলো আমি নতুন করে ইনক্লুড করছি। এরপরে হচ্ছে টাইপস অফ স্কোপ। এখন স্কোপ দুইটা ধরনের, একটা হচ্ছে প্রজেক্ট ওরিয়েন্টেড স্কোপ আর একটা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড স্কোপ। প্রজেক্ট ওরিয়েন্টেড স্কোপ জিনিসটা হবে কি, যে আমার যেই ডেভেলপমেন্ট একটা যে প্রসেসের মধ্যে থাকবে একটা প্রজেক্ট, সেটা কী হতে পারে যে শুরুতেই ওই যে প্রজেক্ট ম্যানেজার কী হবে সেটা ঠিক করা হলো, তারপর প্রজেক্ট ম্যানেজারকে একটা প্রজেক্ট চার্টার দেওয়া হলো, সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট, পুরো প্রজেক্টের ডিজাইন ডকুমেন্ট। ঠিক আছে, তো এই প্রজেক্ট ওরিয়েন্টেড স্কোপগুলো আপনাকে পুরো প্রজেক্টের প্রোগ্রেস সম্বন্ধে একটা ধারণা দেবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা প্রজেক্ট যে একটা নির্দিষ্ট ধাপে ধাপে যায়, শুরুতে হতে পারে যে সেটার প্ল্যানিং হচ্ছে, তারপরে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, তারপরে সেটাকে একটা প্রোটোটাইপ রেডি করা হচ্ছে, তারপরে সেটা ডেভেলপমেন্ট বা ডিজাইন করা হচ্ছে, বা যদি আমি সফটওয়্যারের কথা চিন্তা করি কোডিং করা হচ্ছে, এরপরে টেস্টিং করছে টেস্ট ইঞ্জিনিয়াররা, তারপরে সেটা ডিপ্লয়ের জন্য চলে যাচ্ছে। ডিপ্লয় করার পরেই কিন্তু কাজ শেষ নেই, এরপরে আপডেট হতে পারে, মেনটেন্যান্সের জন্য কাজ করা লাগতে পারে। এই যে এক একটা ধাপগুলো আছে, সে এক একটা ধাপগুলো হচ্ছে এই প্রজেক্ট ওরিয়েন্টেড স্কোপের মধ্যে চলে আসে, এগুলো সম্বন্ধে একটা ধারণা দেয়। আর প্রোডাক্ট ওরিয়েন্টেড স্কোপ বলতে বোঝানো যদি আপনার প্রোডাক্টটা পুরোপুরি রেডি, সেখানে যে ফিচার্সগুলো দেওয়া হলো, প্রত্যেকটা ফিচার্সের যেই ফাংশনালিটিগুলো হলো, মানে আপনার প্রোডাক্ট রেডি হওয়ার পরেই যে ফিচার্সগুলো আসছে সেটাতেই মেনলি কিন্তু এখানে ফোকাস করে, সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড স্কোপ। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রজেক্ট স্কোপ, সেটার ভেরিফিকেশানটা কীভাবে হবে। ভ্যালিডেশন দুইটা জিনিস খুবই কাছাকাছি কিন্তু একটু আলাদা আছে। ভেরিফিকেশান জিনিসটা হচ্ছে ওই যে একটা প্রজেক্ট করার সময় প্রতিটা ফেজে আমি কিভাবে একটা ফেজ পর আরেকটা ফেজে যাচ্ছি, সেই প্রত্যেকটা ফেজ ঠিক মতন কাজগুলো হলো কি না, আগের কাজটা ঠিক মতন শেষ করে আমি প্রজেক্ট পরের ধাপে আসছি কিনা, এটা হচ্ছে ভেরিফিকেশান। আর ভ্যালিডেশন জিনিসটা হচ্ছে আমি একটা প্রোডাক্ট যদি ইন্ট্রোডিউস করি, সেই প্রোডাক্টটা আদৌ বাজারে ইন্ট্রোডিউস করার মতো কিনা, মানে সেটা দিয়ে বর্তমানে তো অবশ্যই ওইটার সিমিলার কোনো একটা প্রোডাক্ট আছে। যেমন যদি আমি চিন্তা করি যে বিকাশ, সেই বিকাশের মতো যদি আমি আরেকটা অ্যাপস রেডি করি, তাহলে অবশ্যই বিকাশ যেরকম সাপোর্ট দেয় তার চাইতে বেশি কোনো একটা ফিচার্স আমাকে অ্যাড করে ইন্ট্রোডিউস করতে হবে না। তাছাড়া এই বিকাশ, নগদ, রকেট এগুলো যেভাবে জায়গাটা নিয়ে নিচ্ছে, এই পেমেন্ট গেটওয়ের জায়গাগুলো, সেটাতে কিন্তু আমার প্রোডাক্টটা কাজ করতে পারবে না। সুতরাং সেভাবে কিন্তু চিন্তা করতে হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ভ্যালিডিটি বা ভ্যালিডেশন। এই প্রজেক্ট স্কোপ ভেরিফিকেশনের ক্ষেত্রে প্রত্যেকটা এই যে প্রজেক্টগুলো যে আছে, সেই প্রজেক্টের প্রত্যেকটা পার্ট, মানে প্রত্যেকটা যে সে ফেজগুলো ভালো মতন কমপ্লিট হইল কি না, এবং প্রজেক্টের যারা স্পন্সর আছে, যারা এর সাথে কারেসপন্ডিং স্টেক হোল্ডার যারা আছে, তারা সেটার সাথে প্রপারলি অ্যাকসেপ্ট করলো কি না, এই জিনিসগুলোকে বলা হবে প্রজেক্ট স্কোপের ভেরিফিকেশান।
মানে আমি যে শুরুতে অবজেক্টিভ মিশন ভিশন নিয়ে কাজটা শুরু করলাম সেটা প্রপারলি মিট করতে পারলো কি না সেটা কনফার্মেশন দিবে হচ্ছে এই ভেরিফিকেশনের মাধ্যমে। তো এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে মেজারমেন্ট অফ ভ্যালু, যে আগে যে স্ট্যান্ডার্ডের কথা বললাম সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে কি না, সেই জিনিসগুলো টেনজেবল কি না, মানে হচ্ছে যে মানি কিংবা হচ্ছে টাইম এগুলোর সাথে অ্যালাইন হচ্ছে কি না, বা যদি কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করি সেটার সাথে অ্যালাইন হচ্ছে কি না, এই জিনিসগুলো এখানে চলে আসবে। কোয়ালিটি স্ট্যান্ডার্ড, তারপরে মাইলস্টোন, যেগুলো ছোটো ছোটো মাইলস্টোনগুলো দিয়ে দেওয়া হচ্ছে সেগুলো প্রপারলি কমপ্লিট হচ্ছে কি না সেগুলো রিভিউ করা, তারপরে অ্যাকসেপ্ট করা, ঠিক আছে। এরপরে হচ্ছে যে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স জিনিসটা, যে স্টেক হোল্ডার যারা থাকবে একটা প্রজেক্ট টিমের, প্রজেক্ট ম্যানেজার থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত সবাই স্টেক হোল্ডার্স এখানে। তো এই প্রত্যেকেই হচ্ছে সে জিনিসটা সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা থাকবে এবং এক্সপেকটেশনটা থাকবে হচ্ছে বাস্তবসম্মত, এবং সেই অনুযায়ী প্রজেক্টের লিমিটেশনস সব কিছু চিন্তা করেই কিন্তু তাকে সেই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে হচ্ছে যে আমরা ভেরিফিকেশান দেখলাম, এখন হচ্ছে কন্ট্রোল, প্রজেক্ট স্কোপ কন্ট্রোল। প্রজেক্ট স্কোপ কন্ট্রোল জিনিসটা হচ্ছে কি, যে এটা কি করবে, যে বলছে ম্যানেজেস অ্যাকচুয়াল চেঞ্জেস টু এ প্রজেক্ট স্কোপ টু এনশিওর দ্যাট এনি অ্যাডজাস্টমেন্ট আর বেনিফিশিয়াল। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে যদি ভেরিফিকেশান স্টেজে এসেই প্রজেক্ট স্কোপের কোনো কিছু চেঞ্জ করা লাগতে পারে, অ্যাডজাস্ট করা লাগতে পারে, সেই অ্যাডজাস্টমেন্টটা কতটা বেনিফিশিয়াল, কতটা উপকারী, কতটা যথযুক্ত, কতটা উপযুক্ত প্রজেক্টের অবজেক্টিভের সাথে, সে জিনিসটা হচ্ছে এখানে চেক দেওয়া হয়, ঠিক আছে। তো এটার জন্য দেখেন চিন্তা করা হচ্ছে যে যদি আমি কোথাও অ্যাডজাস্ট করি সেই কন্ট্রোলটা কিসের উপরে চিন্তা করব, স্কোপ গ্রোপ, স্কোপ ক্রিপ, স্কোপ লিপ, ঠিক আছে। তিনটা আপনার হচ্ছে কি কনসেপ্ট এখানে চলে আসছে। যদি প্রজেক্টের স্কোপ যদি আনক্লিয়ার থাকে তাহলে সেটাকে কি করতে হবে, ওই যে স্কোপটা আছে, প্রজেক্টের যে অবজেক্টিভগুলো আছে, বাউন্ডারিগুলো আছে, সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার ডেফিনেশন থাকতে হবে প্রপার প্রসেসের জন্য। এরপরে হচ্ছে স্কোপ ক্রিপ জিনিসটা কি বোঝাবে? স্কোপ ক্রিপ জিনিসটা বোঝাবে যে ধরেন কোনো একটা প্রজেক্টের জন্য আমি হচ্ছে আরও কিছু কিছু ফিচার্স অ্যাড করে দিলাম। এখন এখন এই যে ফিচার্সগুলো অ্যাড করা হচ্ছে সেই ফিচার্সটা প্রজেক্ট টিমের কেউ অ্যাড করে দিতে পারে, বা ক্লায়েন্ট থেকে কোনো একটা রিকোয়ারমেন্ট আসতে পারে। তো এই জিনিসটা অ্যাড যে করব এটা এমনভাবে অ্যাড করতে হবে যেন আমার যে টাইম ফ্রেমটা দেওয়া আছে তার মধ্যে যেন হয়ে যায়, কিংবা যে আমাকে কস্ট দেওয়া হয়েছে সেই কস্টের মধ্যে যেন হয়ে যায়, এটা যেন ওভাররান করে না যায় কখনো। এরপরে হচ্ছে স্কোপ লিপ। তো এখন কোনো কোনো ক্ষেত্রে আমাকে একটু আউট অফ বক্স চিন্তা করে চেঞ্জ আনা লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সেটা হতে পারে এনভায়রনমেন্টাল কারণে, বা আপনার বিজনেসের একটু কিছু ইস্যুস চলে আসতে পারে, ঠিক আছে, বা একটা আপনার ইন্ডাস্ট্রি শিফট করে যেতে পারে, সেই অনুযায়ী আপনাকে প্রজেক্টের যে অবজেক্টিভ সেটা আবার রিভিউ করা লাগতে পারে অনেক সময়, ঠিক আছে। তো নতুন নতুন প্রজেক্টের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু বেশি হয়, মানে অনেক কিছু মাথায় নিয়ে হচ্ছে আপনাকে চিন্তা করে প্রজেক্টটা শুরু করতে হয়। ওকে, তো প্রায় শেষের দিকে চলে আসছি। এরপরে হচ্ছে আমাদের ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তো আমি হচ্ছে যেই প্রজেক্ট ম্যানেজার যিনি থাকবেন, সেই প্রজেক্ট ম্যানেজার তো বিভিন্ন মানুষজনের কাছে প্রজেক্টগুলোকে হায়ারার্কিক্যাল অর্ডারেই ডিস্ট্রিবিউট করবেন। তো এটাকে বলা হচ্ছে WBS বা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। সেটা হচ্ছে যদি অনেক মানুষ থাকে সেটা স্মলার পর্যায়ে নিয়ে যেতে পারে, আবার যদি কম মানুষ থাকে তাহলে দেখা যাবে যে অনেক বেশি বেশি করে কাজ অ্যাসাইন করতে হতে পারে। তো এখানে দেখেন দুইটা টার্মের কথা বলা হচ্ছে, যে ডেলিভারেবল ওরিয়েন্টেড আর একটা হচ্ছে সাপোর্ট প্রজেক্টস MOP, ঠিক আছে, সেই অনুযায়ী যেন কাজ করতে পারে। তো এখানে যেটা হচ্ছে যে যারা ডেলিভারেবল ওরিয়েন্টেড যদি হয় তাহলে যে টাস্কটা থাকবে সেখানে হচ্ছে মেনলি ফোকাস দিয়ে যেন প্রোডাক্ট যেটা হবে সেটা একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করে, ঠিক আছে। সেটার শুধু অ্যাক্টিভিটিসের উপরে না, সেটা যেন প্রোডাক্টের কোয়ালিটির উপরে বেশি ফোকাস দেয়। আর
সেকেন্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমার যে প্রজেক্টের যেই গোলটা আছে সেই গোলটাকে যেন পুরোপুরি ফুলফিল করতে পারে। অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টের জন্য প্রফিট নিয়ে আসাটাই মেন জিনিস, তো সুতরাং সেই জিনিসটা কিন্তু এখানে বেশি হাইলাইট করা হচ্ছে। ওকে, তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল আকারে দেখানো হচ্ছে যে যদি একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের কথা চিন্তা করা হয় একটা ব্যাংকিং প্রজেক্টের জন্য, সেখানে প্রত্যেকটা ধাপে ধাপে কীভাবে কাজ করা যেতে পারে সেই জিনিসগুলো হচ্ছে এখানে দেখানো আছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্কোপ ম্যানেজমেন্ট টপিকটা শেষ হলো। আমাদের 3টা স্লাইড অলরেডি শেষ।